ছলনা দ্বারা সভায় ওদের শক্তি কাড়া হয়েছিল, সেই শক্তি ফিরিয়ে দিন। এতটুকুই পর্যাপ্ত হবে। হ্যাঁ, অবশ্যই। আমি পাণ্ডুপুত্রদের সম্পত্তি এবং সাম্রাজ্য এই মুহূর্তে প্রত্যার্পণ করছি। অসম্ভব। আমার সম্পত্তি প্রত্যার্পণের অধিকার আপনার নেই পিতাশ্রী। দুর্যোধন, চুপ করো। পুরো যুবরাজ, হস্তিনাপুরের ওপর কৃপা করো। এবার মৌন হয়ে যাও। মৌন হয়ে যাব? অবশ্যই মৌন হয়ে যাচ্ছি। স্বীকার করছি, এই সমগ্র ক্রীড়া অধর্ম ও ছলনা ছিল। আপনারাও স্বীকার করে নিন যে এই সমস্ত অধর্ম ও ছলনা মৌন থেকে ঘটতে দিয়েছেন। আপনারাও স্বীকার করুন যে যতটা অপরাধ আমি করেছি ততটাই অপরাধ আপনারা সবাই করেছেন। স্বীকার করুন। যদি এই খেলা, যে খেলার নিয়ম স্বয়ং পিতামহ ভীষ্ম প্রস্তুত করেছিলেন, আর দুই পক্ষ পূর্ণরূপে এই নিয়ম পালন করেছিল, যদি এই ক্রীড়া অধর্ম হয় তাহলে এর অংশীদার সবাই। যদি না হয় তাহলে আমারও দোষ নেই এতে। এখানে আছে কেউ এই রাজসভায় যে বলতে পারবে যে এই সমগ্র দ্রুত ক্রীড়া অধর্ম ও ছলনা মাত্র? আছে কেউ? এখনো মৌন এই সভা। এখনো কারো নিজের ধর্মের বিষয়ে সন্দেহের অবকাশ আছে? আপনারা কি জানেন না যে এক সাধুর মৌনতা এক অসাধুর শব্দ অপেক্ষা অধিক অপরাধের? এইটুকু স্মরণে রাখবেন ধর্মজ্ঞানীরা। দুর্যোধনকে তার পাপের শাস্তিও অবশ্যই পেতে হবে। কিন্তু তার পূর্বে এই সভায় উপস্থিত সবাইকে নিজেদের মৌনতার দণ্ড পেতে হবে। এটা অভিশাপ যাজ্ঞসেনী দ্রৌপদীর। মানব সমাজ স্ত্রীলোককে সর্বদা শোষণ, অন্যায়
আর অপমান দিয়েছে। আপনারা নিজেদের আশেপাশে দেখুন, সমগ্র ইতিহাসকে দেখুন, এই একই রূপ দেখা যাবে যে পুরুষের ঈর্ষা, লালসা, অহংকার, বৈরিতা, এই সমস্ত কুচিন্তার পরিণাম স্ত্রীলোক ভোগ করে। যুদ্ধ পুরুষ করে, আর পরাজিত নগরে স্ত্রীলোকের সাথে বলাৎকার করা হয়। পুরুষ মদ্যপান ও দুধ ক্রীড়ায় নিজের সম্পত্তি হারায়, আর স্ত্রীলোকের ভাগ্যে নেমে আসে ক্ষুধা। পুরুষের অহংকার ক্ষুণ্ণ হয়, আর স্ত্রীলোকের স্বাধীনতা ও সুখে বাধা উৎপন্ন হয়ে যায়। পুরুষ জীবনে পরাজিত হয়ে পরিবারকে ত্যাগ করে, আর স্ত্রী নিজের সন্তানদের ক্ষুধা নিবারণের কারণে সংঘর্ষ করতে থাকে। সমগ্র সংসারের দুঃখের হিসেব করুন, স্পষ্ট দেখতে পাবেন যে পুরুষের তুলনায় স্ত্রীলোক অধিকতর দুঃখ ভোগ করে। এ কোন প্রকারের সমাজ রচনা করেছি আমরা, যেখানে মনুষ্য জাতির অর্ধেক ভাগ অপর অর্ধেক ভাগকে নিরন্তর পদদলিত করছে, আর সেই পদদলিত স্ত্রীলোক মানুষের ভবিষ্যতের জন্ম দেয়নি। সৃষ্টিকে দেখুন, নতুন বৃক্ষকে জন্মদানকারী বীজের আশপাশে ঈশ্বর ফুলের পাপড়ি নির্মাণ করেছে, তাকে রং ও সুগন্ধ দিয়ে ভরে দিয়েছেন। যেখানে ভবিষ্যতের জন্ম হয় সেখানে তো কেবল সৌন্দর্য, কেবল সুখ, সন্তোষ ও সম্মান হওয়া আবশ্যক নয় কি? কিন্তু সমাজ স্ত্রীলোককে দুঃখ দিয়ে সমগ্র ভবিষ্যৎকে দুঃখ দ্বারা পূর্ণ করতে থাকে। প্রহার, শোষণ, পীড়া, এইসবে ঝলসে যাওয়া স্ত্রীলোক স্বাস্থ্যবান সুখী সন্তানের জন্ম কোন প্রকারে দেবে? অর্থাৎ যে সময় কোন স্ত্রীলোকের অপমান হয়, কোন স্ত্রীলোকের উপর শোষণ হয়, কোন নারীর কেশ আকর্ষণ করা হয়, সেই সময় কোনো না কোনো রূপে এক যুদ্ধের জন্ম হয়, কোনো না কোনো রূপে মহাভারতের আরম্ভ হয়। স্বয়ং বিচার করুন, বারংবার বিচার করুন। মহারাজ, পাণ্ডুপুত্রদের ওদের সম্পত্তি, ওদের সাম্রাজ্য, ওদের অস্ত্র আর ওদের স্বাধীনতা প্রত্যর্পণ করার সিদ্ধান্তকে স্বাগত জানাই। কিন্তু ভাগ্নে দুর্যোধনের বিরোধিতারও যুক্তি আছে মহারাজ। এই বিষয়ে আমি একটা মধ্যপন্থার উল্লেখ করতে পারি। যদি সভাসদগণ অনুমতি দেন তো আমি প্রস্তাব করতে পারি। তো শীঘ্রই বলো শকুনি, কি প্রকার মার্গ আছে? মহারাজ, 13 বৎসর আমার বাছা দুর্যোধন নিজে বিজিত সম্পত্তির উপভোগ করতে পারে।
আর পরাজিত হওয়ার ফলস্বরূপ পাণ্ডুপুত্র 13 বৎসর বনবাসে অতিবাহিত করবে। আর যখন এরা বনবাস থেকে প্রত্যাগমন করবে তখন এদের সম্পত্তি, এদের সাম্রাজ্য সম্মানের সহিত প্রত্যার্পণ করা হবে। মামাশ্রী, উচিত কথা বলছি বাছা আমার, উচিত কথা বলছি। আর এতেও যদি তোমার সন্তুষ্টি না থাকে তাহলে পাণ্ডুপুত্রদের 12 বৎস বনবাস আর 1 বৎসরের অজ্ঞাতবাস দেওয়া হবে। যদি পাণ্ডুপুত্রেরা অজ্ঞাতবাস শেষ হওয়ার আগেই ধরা পড়ে যায় তাহলে পুনরায় 12 বর্ষ বনবাস ও 1 বৎসরের অজ্ঞাতবাস ভোগ করবেন। এর চেয়ে অধিক লালসা করো না বাছা আমার। আমি মেনে নিলাম। মহাভারত।